আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ফেনীর আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট, চলছে সমন্বিত ত্রাণ কার্যক্রম। নিউ মার্কেট থানার হত্যা মামলায় উত্তরা থেকে গ্রেফতার জাসদ সভাপতি ইনু, সচিবালয়ের সামনে তাণ্ডবের মামলায় 426 আনসার সদস্যকে জেলে পাঠালেন আদালত। পরাজিত শক্তির দোসররাই আন্দোলনের নামে করছে নানা বিশৃঙ্খলা, অভিযোগ বিএনপির। সরকারকে অবিলম্বে রাজনৈতিক সংলাপ শুরুর তাগিদ। কাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হার 9% নির্ধারণ, বাড়বে সব ধরনের সুদের হার, মূল্যস্ফীতি কিছুটা কমবে আশা অর্থনীতিবিদদের। এবং উৎসব আয়োজনে পালিত হচ্ছে জন্মাষ্টমী। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে হিন্দু সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ধীরে ধীরে আরো খারাপ হচ্ছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি। পানি বাড়ার সাথে সাথে ভারী বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানি এবং খাবার সংকটে ভুগছেন মানুষ। বেশ কয়েকটি সংস্থা ত্রাণ সামগ্রী নিয়ে এলেও আরও খাদ্য এবং ওষুধ প্রয়োজন বেগমগঞ্জের পানিবন্দী গ্রামগুলোতে। নোয়াখালীর বন্যা কবলিত এলাকা ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান, সাথে ছিলেন ইমদাদুল হক। চারপাশ পানিতে থই থই, ঝুম বৃষ্টিতে এগিয়ে চলছে নৌকা। কোলের শিশুটিকে নিরাপদ স্থানে নিয়ে যাবার আপ্রাণ চেষ্টা মায়ের। প্রচুর পানি, মাঞ্জা হমান পানি, ঘরে যাওয়াই যায় না। ফুপির বাসাতে গেছি, ফুপিও ভাই করে দিছি। এখন স্বামীর ফোন দিছি নেওয়ার জন্য, নিয়ে যাইতো মানে ওদের বাসায়। ছোট দুটি শিশুকে কোনো মতে ঘরে রেখে মানুষের সেবায় নেমেছেন এই মাঝি। আমার দুইটা বাচ্চা আছে, আমি দুইটা বাচ্চারা গামছা দিয়ে কাঠের সাথে বাঁধা রাখছি, যেহেতু খাটের থেকে না নামে। আমার ঘরের ভিতরে পানি এতটুকু। কোনো জায়গা যেন আর নিরাপদ নেই বন্যা কবলিত এলাকাগুলোতে। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে পানি, আরো বিপদ ডেকে এনেছে ভারী বৃষ্টি। বাড়ির উঠোনে ভেসে বেড়াচ্ছে হাঁস, ডুবে গেছে নলকূপ, ঘরে ঢুকেছে পানি। শিশু বয়োবৃদ্ধদের নিয়ে বিপাকে পড়েছেন বেগমগঞ্জবাসী। 98 বন্যা দেখছি, 72 বন্যা দেখছি, তারপরে আপনার 2001 সালেও দেখছি। এই ধরনের বন্যা আমার এই বয়সে আমি ফার্স্ট। কিছু টান আসতেছে, টানগুলা চলে যাচ্ছে খুব দূরে, কিন্তু আমাদের এই আশেপাশে টানগুলা ঠিক মতন বন্টন হচ্ছে না। ভাত রান্দি খাইতাম হারি না, ঠিক মতো গোসল করে কাপড় হিনতাম হারি না, ছেলে মেয়ে কত অসুবিধার মধ্যে আছি, বাইরে হইতাম হারি না ভাই। অনেক কি করম, ঘরে বই আল্লাহরে বলে আর কি করম, কোন চাই আপনারা? কোনায় যাইতাম, কার কাছে যাইতাম, এনে যাবো, এনে তো অবস্থা। আল্লাহ মরি গেলে খাওয়া দাওয়া বাবা চাইল ডাইল আছে, সামান্য যা আছে, রান্দি বাড়ি তো খাইতে পারি না। বানভাসী এসব এলাকায় ত্রাণ সেবা নিয়ে আসতে শুরু করেছে বিভিন্ন সংস্থা। তবে শুকনো খাবারের পাশাপাশি সুষম খাবার প্রয়োজন গর্ভবতী নারী ও শিশুদের জন্য। এখানে আমরা শুনেছি অনেক প্রেগনেন্ট নারী আছেন যারা আসলে শুকনো খাবার খেতে খেতে তাদের একেবারে মানে অবস্থা খুবই শোচনীয়, কারণ তাদের পেটে বাচ্চা আছে। অসংখ্য মানুষ এখনো মানে বাড়িতে বসে আছে, কেউ বাড়ি ছাড়ি কোথাও যাইতে পারতেছে না। যারা গেছে তারা আগে চলে গেছে। অসংখ্য মানুষ আছে এখনো ত্রাণের হাহাকারে। এখনো প্রচুর শিশু খাদ্য, ঔষধ এবং বিশুদ্ধ পানির প্রয়োজন এসব এলাকায়। ত্রাণ নিয়ে আসা স্বেচ্ছাসেবীদের বিতরণ কাজে সহযোগিতা করতে প্রস্তুত স্থানীয়রা। বেগমগঞ্জের বেশিরভাগ গ্রামের অবস্থায় এখন এমন। ডুবে গেছে ঘরবাড়ি, খাবার পানির টিউবওয়েলও। বিশুদ্ধ খাবার পানির সংকটের পাশাপাশি দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ। জরুরি ঔষধ এবং ত্রাণের অপেক্ষায় রয়েছেন এসব বানভাসী মানুষ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, নোয়াখালী। লক্ষ্মীপুরেও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কয়েক ফুট পানির নিচে বিস্তীর্ণ জনপদ। এই জেলাসহ দুর্গত অন্যান্য এলাকায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যেমন ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছে, তেমনি স্থানীয় প্রশাসন থেকেও দেওয়া হয়েছে খাবার, ঔষধ ও নগদ টাকা। তবে পরিবহন ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় তা দুর্গত এলাকার মানুষের মাঝে পৌঁছানো যাচ্ছে না। এদিকে আশ্রয় কেন্দ্রে বাড়ছে পানিবাহিত নানা রোগ। এদিকে কুমিল্লার দুর্গত এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন জাহিদুল আলম।
ভয়াল বন্যায় দেশের বিভিন্ন জেলার গ্রামীণ সড়ক অবকাঠামোয় ধস নেমেছে। ব্যাপক ক্ষতি হয়েছে রাস্তা, কালভার্ট, সেতুর। মারাত্মক ক্ষতি হয়েছে রোপা, আমন, আউশ ও গ্রীষ্মকালীন ফসলের। ভেসে গেছে মৎস্য খামার। এমন পরিস্থিতিতেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বানভাসী মানুষেরা। 3 দিন ধরে নোয়াখালীর বন্যার পানি রহমতখালী ও ডাকাতিয়া খাল হয়ে লক্ষ্মীপুরে ঢুকছে। এতে জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 4 থেকে 6 ফুট পানিতে ডুবে আছে বিস্তীর্ণ জনপদ। পানিবন্দী অন্তত 8.5 লাখ বাসিন্দা। গোমতী বাঁধ ভাঙার 5ম দিনেও পানি কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত করছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। দেশের বিভিন্ন স্থান থেকে দুর্গতদের জন্য ত্রাণ আসলেও তা পরিবহনের জন্য পর্যাপ্ত নৌকা ও ট্রলার না থাকায় দুর্গত এলাকায় পৌঁছানো যাচ্ছে না। এদিকে কুমিল্লার এই দুর্গত এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের তো অবশ্যই পুনর্বাসন করা হবে, বাট এটা হয় কি একটু সময় দিতে হবে। ধরেন একটু সময়ের তো ব্যাপার, এটা তো তাড়াহুড়া করে কোনো কিছুতে করা যাবে না। পাহাড়ি জেলা খাগড়াছড়িতে জেলা সদর ছাড়াও দীঘিনালা, রামগড় ও মহালছড়ি উপজেলায় ক্ষতির পরিমাণ বেশি। ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক অবকাঠামো, কৃষিখাত ও কাঁচা বাড়িঘর। কিছু এলাকায় পানি নেমে গেলেও মানবেতর জীবনযাপন করছেন আশ্রয় কেন্দ্রের বাসিন্দারা। ফেনীতে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। জেলার 90% বেশি এলাকা ডুবে থাকায় ভেসে গেছে লাখো মানুষের ঘরবাড়ি, আসবাবপত্র ও গবাদি পশু। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ খাবার পানি ও ঔষধ সংকট। তবে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 125টি আশ্রয় কেন্দ্রের মধ্যে চালু রাখা হয়েছে 8টি। জাহিদুল আলম, এটিএন বাংলা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ কিছু নিতে আসেনি, দিতে এসেছে। নগদ টাকা, খাবার, ওষুধ বা কাপড় যে যাই পারছেন দিয়ে যাচ্ছেন বন্যার্তদের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গণত্রাণ কর্মসূচি যেন পরিণত হয়েছে সার্বজনীন ত্রাণ কার্যক্রমে। খলিলুর রহমান জুয়েলের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। 6 বছরের শিশু নেহা টিভি পর্দায় দেখেছে বন্যার্ত অনেক শিশুর আর্তনাদ। তাই টিফিনের টাকা বাঁচিয়ে তাদের সহযোগিতায় এগিয়ে এলো ছোট্ট শিশুটি। যখন দেখি মানুষরা খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট করছে, এই জন্য আমার খুব কষ্ট লেগেছে, চোখে পানি চলে এসেছে। এই জন্য আমি বাবাকে ফোন দিয়ে বলেছিলাম যেন বাবা আমার টিফিনের টাকা দেয়, যেন আমি এটা নিয়ে আমার ভাই বোনদেরকে সাহায্য করতে পারি। ছোট বাচ্চাদেরকে কাপড় দিয়েছি, খাবার দিয়েছি, ওষুধ দিয়েছি। মানবতার এমন নানা গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে টিএসসিতে। যেমন তৃতীয় লিঙ্গের একদল মানুষ 1 লাখ টাকা দান করলেন বন্যার্তদের জন্য। আমাদের যে কন্ট্রিবিউশনটা সেটা হচ্ছে 1,02,000 টাকা মানবতার তাগিদ থেকে। কারণ কি নারী পুরুষ সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। সাধারণত সিনেমায় দেখা যায় জাতীয় সংকটে একসাথে সবাইকে দাঁড়াতে, কিন্তু পূর্বাঞ্চলের বন্যাকে ঘিরে এবারের বাস্তবতা সিনেমাকেও হার মানিয়েছে। কোনো অবিশ্বাস ছাড়াই নগদ টাকা দিচ্ছেন অনেকেই। কেউ দিচ্ছেন ট্রাক ভর্তি শুকনো খাবার, কেউ ওষুধ কিংবা কাপড়। আমরা আগে মুভিতে দেখেছি, বাংলা সিনেমাতে দেখেছি, তখন আমরা সেটা চোখে দেখতাম, কিন্তু আমরা এখন বাস্তবে সেটা ফিল করছি। আমরা যদি এভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে থাকি, অবশ্যই আমাদের দেশ আগে যেমন সেমন থাকবে না, আমাদের দেশে অবশ্যই উন্নতি হবে। আমি অনেক কিছু শিখেছি যে মানুষ একজন কষ্ট পেলে অন্যরা কত সাহায্য করতে চায়। দেশে আগেও অনেক দুর্যোগ দুর্বিপাক হয়েছে, কিন্তু মানুষের এমন স্বতঃস্ফূর্ত সহযোগিতা খুব একটা দেখা যায়নি। আগে তো এক একটা দলের সরকার থাকতো, দলের নেতাকর্মীরা সেখানে বেশি অংশগ্রহণ করতো, বিপক্ষ দলের নেতাকর্মীরা ওইরকম ভাবে অংশগ্রহণ করতো না। কিন্তু এখানে সার্বজনীন হওয়ার কারণে সব শ্রেণী পেশার মানুষ যে ব্যাপকভাবে বিপুল পরিমাণ অংশগ্রহণ করছে। সবাই যে বিশ্বাস করে টাকা দিচ্ছে আমরা সেটা গুনছি না, আবার হচ্ছে ওনারাও এত ইয়ে করতেছে না, মানে আমরা ওনাদেরকে যেরকম বিশ্বাস করতেছি আর ওনারা আমাদেরকে যেরকম সাড়া দিচ্ছে। আমরা তো মানবতার জন্যই কাজ করতেছি, দেশপ্রেমের জন্য, মানুষের জন্য। প্রতিদিনের সংগ্রহ করা নগদ টাকার হিসেব স্বচ্ছভাবে রাখা হচ্ছে। টাকা ও ত্রাণ সামগ্রী রোজ নিয়ম করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বন্যার্ত এলাকায়। একটা সময় ছিল সরকারি ত্রাণ বিভিন্ন স্তরে আত্মসাৎ করা হতো, ফলে এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে বিশ্বাস ফিরিয়ে এনেছে শিক্ষার্থীরা।
তারা যদি এই বিশ্বাস ধরে রাখতে পারে তাহলে সব ক্ষেত্রেই জনসমর্থন পাবে বলে মনে করছেন সাধারণ মানুষ। মাহবুব কবির চপল, ATN বাংলা, TSC, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে আটক করা হয়েছে। বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন সংবাদ মাধ্যমকে জানান, নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর হাসানুল হক ইনুকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সচিবালয়ের সামনে নাশকতার ঘটনায় ৩৭৫ জন অঙ্গীভূত আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এই ঘটনায় রাজধানীর ৪ থানায় এখন পর্যন্ত ৪২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে রাজধানীর আদাবর থানার পোশাক শ্রমিক হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপের ৭ দিন এবং সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সচিবালয়ের সামনে তাণ্ডবের ঘটনায় নগরীর রমনা, পল্টন, শাহবাগ ও বিমানবন্দর থানার ৪ মামলায় ৪২৬ জন আনসারকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৩৭৫ জনকে ঢাকার সিএমএম আদালতে সোমবার দুপুরের পর থেকে পর্যায়ক্রমে আনা হয়। তাদেরকে রাখা হয় কোর্ট হাজতখানায়। পরবর্তীতে নিরাপত্তার কারণে তাদেরকে আদালতের এজলাসে তোলা হয়নি। শুনানি শেষে সব আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন। ছাত্ররা সেখানে তাদের আপোষ করার চেষ্টা করেছিল। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেই কয়েকজন তারা চেষ্টা করেছিল, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল, আপোষ কথা বলতে চেয়েছিল। তখন অতর্কিতভাবে তাদেরকে মারধর করে সচিবালয়ে ভাঙচুর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং গুরুতর জখম ইত্যাদির কারণে পল্টন, রমনা, শাহবাগ এবং বিমানবন্দর এই ৪টি থানায় ৪২৬ জন আনসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত এক সপ্তাহ যাবতীয় তারা আন্দোলন করে আসছে, কিন্তু কোনো উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খলভাবে তারা সেভাবে করে নাই। কিন্তু গতকাল তাদের উপর আতর্কিতভাবে হামলা করা হয়েছে। হামলা করার পরে উভয় পক্ষেই সংঘর্ষ হয়েছে। সচিবালয় ঘেরাও করে রোববার ছাত্রদের সাথে সংঘর্ষে জড়ায় অঙ্গীভূত আনসার সদস্যরা। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন। এদিকে ছাত্র জনতার আন্দোলনে আদাবর রিং রোডে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল নামের এক পোশাক শ্রমিক। এই ঘটনায় আদাবর থানার হত্যা মামলায় নাখালপাড়া থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপকে। উত্তরা পূর্ব থানার রিমান্ড শেষে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকেও এই মামলায় গ্রেফতার দেখানো হয়। এই ৩ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। আব্দুস সোবহান গোলাপ আত্মপক্ষের সমর্থনে কথা বলা শুরু করলে এর বিরোধিতা করেন আইনজীবীরা। পরে ফারজানা রূপাকেও থামিয়ে দেন তারা। আসামি পক্ষের আইনজীবী তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। অপরাজিত শক্তির দোসররাই দাবি আদায়ের নামে সচিবালয়ে ঘেরাও সহ নানা বিশৃঙ্খলা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিও জানান মির্জা ফখরুল। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে তারই হাতে গড়া জাতীয় পার্টি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে। কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত, তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন, তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। দাবি আদায়ের আন্দোলনের নামে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র হচ্ছে বলেও আশঙ্কা জানান মির্জা ফখরুল। যখন ফ্যাসিবাদ ছিল তখন তো দাঁড়াবার কথা চিন্তা করতে পারতেন না।
সময় দিন নতুন সরকারকে, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং সেইভাবে তারা কাজ করবে। কিন্তু এইভাবে ঘেরাও করে, সচিবালয়ে ঘেরাও করে, বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না। জনগণ সেটাকে ভালো চোখে দেখবে না। আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারেরও দাবি জানান দলটির মহাসচিব। প্রধান উপদেষ্টার মামলা চলে গেছে, উঠানো হয়েছে। আরেকজন উপদেষ্টারও মামলা উঠানো হয়েছে, সাজা ছিল সেটা সাজা বাতিল করা হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই গত 15 বছর করতে গিয়ে আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে, সেগুলোকে অবিলম্বে তুলে ফেলতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিদেশে পালিয়ে গিয়ে শেখ হাসিনার শেষ রক্ষা হবে না, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। পাচার হওয়া অর্থ ফেরত আনতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একথা জানান। বৈঠকে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, ব্যবসা বাণিজ্যে যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে এ নিয়ে আলোচনা হয়। আমির খসরু জানান, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যে গণহত্যা চালানো হয়েছে, জাতিসংঘের নিরপেক্ষ তদন্তে বিশ্ববাসীর সামনে তা আরো স্পষ্ট হয়ে উঠবে। ছাত্র আন্দোলনে হতাহতের যে সংখ্যা, সেটার উপর আলোচনা হয়েছে এবং গত 15-16 বছরে যে আমাদের গুম, খুন, হত্যা, মিথ্যা মামলার বিষয়গুলো আলোচনায় এসছে এবং এগুলোর পরিপ্রেক্ষিতে যে বিচারের বিষয়টা, সেটাও আলোচনায় আসছে। জাতিসংঘের একটা তদন্ত টিম আসছে, তদন্ত টিমের রিপোর্টের ভিত্তিতে যে বিষয়গুলো উঠে আসবে, সেটাও তো বিচারের জন্য একটা সহায়ক ভূমিকা পালন করবে। শেখ হাসিনা সরকারের আমলে হত্যা, গুম, নির্যাতন, নিপীড়নের শিকার হলেও প্রতিপক্ষকে আঘাত বা আইন নিজেদের হাতে তুলে না নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম। রাজধানীর উত্তর বাড্ডায় ছাত্র জনতার আন্দোলনে নিহত ইয়ামিন, ইমন, মাসুদুর রহমান, রায়হান ও দুলালের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেন, ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের পাশে রয়েছেন। আনসার সদস্যদের পর এবার নানা দাবিতে রাস্তায় নেমেছেন পায়ে চালিত রিকশা চালকরা। রাজধানীর ব্যাটারি চালিত রিকশা বন্ধ সহ 7 দফা দাবিতে আজ শাহবাগে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। তাদের অভিযোগ, ব্যাটারি ও মোটরযানের কারণে প্রকৃত রিকশাওয়ালারা পথে বসেছে। আগামী 3 দিনের মধ্যে দাবি না মানলে বড় পরিসরে আন্দোলনের হুমকি দেন পায়ে চালিত রিকশা চালকরা। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। নতুন সরকার ক্ষমতা নেয়ার পর দাবি আদায়ের মিছিলে নেমেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবার এতে যুক্ত হলেন পায়ে চালিত রিকশা চালকরা। ঢাকার যত প্যাডেল চালিত রিকশা চালক আছেন তারা কিন্তু সবাই জড়ো হন এই শাহবাগ মোড়ে। এখানে তারা এসে একটি দাবি করেছেন, সেটি হচ্ছে যে যতগুলো মোটর চালিত রিকশা রয়েছে সেগুলোকে ঢাকা থেকে বন্ধ করতে হবে। তাদের অভিযোগ, উচ্চ আদালত অবৈধ ঘোষণা করলেও বিগত সরকার রাজনৈতিক কারণে ব্যাটারি চালিত রিকশা রাজধানীতে চলাচলের অনুমতি দেয়। অটো রিকশা কোনো বের দেয় না, ওরা হলো অবৈধ। এই সিটির ভিতরে যেন কোনো অটো ঢুকতে না পারে, আমাদের এইটা অনুরোধ। সরকার ট্যাক্স দেয়, প্রত্যেক মাসে মাসে আমাদের কার্ড আছে, সিটি সরকারের কাগজপাতি আছে, আমরা দেই, আর ওদের তো কিছু নাই। দেশের মানুষ যখন এদেশে কোনো অবৈধ সরকারকে এদেশে থাকতে দেয় নাই, তাহলে অবৈধ কোনো যানবাহন এ দেশে থাকবে না। শুধু তাই নয়, মোটর চালিত রিকশা এবং পায়ে চালিত রিকশার মধ্যে ভাড়া নিয়ে আয় বৈষম্য তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। অটো গাড়ি মনে করেন 40 টাকার ভাড়া 10 টাকা জায়গা আমরা পাই না, সারাদিন রোডে বসে থাকি। অটো বিশৃঙ্খলা করে যানজট বাজায়, অটো কারেন্ট খরচ করে দেশের, অটো
বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট করে। এ সময় মোটর চালিত রিকশা বন্ধ, চালকদের লাইসেন্স প্রদান এবং ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহত রিকশা শ্রমিকদের পুনর্বাসন সহ 7 দফা দাবি জানান বিক্ষুব্ধরা। আমরা স্মারকলিপি দিচ্ছি, সেটা হলো আমাদের এখন একটা ডিসিশন দিবে। 72 ঘন্টা দাবি না মানলে আবার সাবেকে মিছিল আইব, যদি বদ্ধ না হয় আন্দোলন চলবে। রিকশাওয়ালাদের বিক্ষোভের কারণে ওই সড়কে কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে রাস্তা ছেড়ে যান বিক্ষুব্ধরা। আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, হাত ধরতেছি, পা ধরতেছি, আপনারা সবাই রাস্তাটা ছেড়ে দেন। এখানে 2টা হসপিটাল, রোগীদের সেবা দিতে হবে। রিকশা মালিক ও শ্রমিক সংগঠনগুলোর হিসেবে ঢাকা মহানগরীতে পায়ে চালিত রিকশা পেশাজীবীর সংখ্যা 20 লাখেরও বেশি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হার 8.5% থেকে বাড়িয়ে 9% নির্ধারণ করা হয়েছে। এতে আরেক দফায় বাড়ল সব ধরনের সুদের হার। সংকটকালীন সময়ে এই উদ্যোগে শিল্পে ব্যয় বাড়বে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। তবে আগের বিনিয়োগে নতুন সুদ হার কার্যকর না করার দাবি তাদের। সাময়িক সময়ে খরচ বাড়লেও এই পদক্ষেপে দেশে মূল্যস্ফীতি কিছুটা কমবে বলে আশা অর্থনীতিবিদদের। বেশি ইন্টারেস্ট রেট দিয়ে টাকা নেই, তাহলে এই ইন্টারেস্ট রেটটা কিন্তু আমার ওই আমদানিকৃত পণ্যের উপরে কিন্তু পড়লে স্বাভাবিকভাবেই সেটার মূল্য কিন্তু বাড়বে, কমবে না। আজ শুভ জন্মাষ্টমী। সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ। পূজা অর্চনা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা। পূজা প্রার্থনায় বন্যা কবলিত মানুষদের কল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনা করেন তারা। বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বের হয় জন্মাষ্টমীর র্যালি। আরো জানাচ্ছেন ফজলে রাব্বি। হিন্দু পুরাণ মতে বাংলা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করেছিল, তখন সেই অপশক্তিকে দমন করে মানব জাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন। শুভ বুদ্ধি সম্পন্ন সুন্দর সমাজ ব্যবস্থা আমরা কামনা করি, যেন নিরাপদে স্বাধীন বাংলাদেশ হিসেবে বাঁচতে পারে। তিনি যেন সব অশুভকে শেষ করে ভালো প্রতিষ্ঠিত করে সকলে মিলেমিশে একাকার হয়ে সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে পারি। হিন্দু মুসলমান সবাই যেমন আমরা ভাই ভাই হয়ে থাকতে পারি, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। ভগবান যেন সকল দুঃখ দুর্দশা দূর করে দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসুক, এটাই প্রত্যাশা। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ নগরীর অন্যান্য মণ্ডপে পূজা শুরুর আগে গীতাযজ্ঞের আয়োজন করা হয়। দেশ ও জাতির কল্যাণে করা হয় বিশেষ প্রার্থনা। সকল মানুষের শান্তির কথা বলেছেন, সকল মানুষের কল্যাণের কথা বলেছেন। আমরা যেন এই দেশের ক্রান্তিকালকে আমরা অতিক্রম করতে পারি এবং আমরা যেন আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। বিকেলে জন্মাষ্টমীর র্যালি প্রদক্ষিণ করে রাজধানীর বিভিন্ন সড়ক। এর উদ্বোধন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষকে, মহলকে, সেটা যে দেশেরই হোক, বাংলাদেশের হোক, তাকে অবশ্যই পরাজিত করে আমরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের দেশ গড়ার যে মহা সুযোগ এনে দিয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আমরা উত্তরোত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাব। ৭১ আমরা যেভাবে একসাথে যুদ্ধ করেছি, নাহিদের নেতৃত্বে যেভাবে আমরা একসাথে যুদ্ধ করে, আমার অনেক স্টুডেন্ট আছে ল ডিপার্টমেন্টের অন্য ধর্মে, এই সংগ্রামে তারা সমানভাবে, একটু আমরা সমানভাবে নিয়োজিত ছিল, আত্মদান করেছে। আমরা যেভাবে দেশের বিভিন্ন চ্যালেঞ্জে একসাথে হয়েছি, অন্য সকল সময় একসাথে থাকব। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রাষ্ট্র সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন শ্রীকৃষ্ণের ভক্তরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়েই বানভাসী মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। দেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি পরম সহিষ্ণু ও সহনশীল আচরণ করতে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আসুন ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে
সবাই দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করি। দেশের প্রত্যেক নাগরিকের অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, তিনি এমন বাংলাদেশ গড়তে চান যেখানে প্রত্যেকে নিজ ধর্ম ও বিশ্বাস নির্ভয়ে পালন করতে পারবেন। মন্দির পাহারার প্রয়োজন হবে না। বাংলাদেশের মানুষের মাঝে কোনো বিভেদ থাকতে পারে না উল্লেখ করে ডক্টর ইউনূস জানান, প্রত্যেকে সমান নাগরিক। এ সময় তাঁকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। তারা জানান, বন্যা দুর্গত অঞ্চলে জন্মাষ্টমীর উৎসব স্থগিত করে সেসব এলাকায় খাদ্য ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। সম্প্রতি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ডক্টর ইউনূস সাক্ষাৎকালে হিন্দুদের দখল হওয়া সম্পত্তি ও মন্দিরের জায়গা উদ্ধারে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চান তারা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, ইসকন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালো এশিয়াটিক 360 পরিবার। প্রতিষ্ঠানটির সকল সদস্য তাদের একদিনের বেতন দিয়ে তহবিল গঠন করে। সেই সঙ্গে গ্রুপের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও যোগ করা হয় সমপরিমাণ অর্থ। তহবিলের এই পুরো অর্থই পৌঁছে দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, এই মানবিক উদ্যোগের মাধ্যমে এশিয়াটিক 360 দেশের মানুষকে অনুপ্রাণিত করতে চায় যাতে সবাই বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়ায়। আন্তর্জাতিক সংবাদ। অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের বিভিন্ন রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। বিশেষ করে দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে সোমবার প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যেসব রাজ্যে রেড অ্যালার্ট জারি হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, মধ্যপ্রদেশ, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা। এছাড়া উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও রাজস্থানে মাঝারি বিপদ সংকেত অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে সীমান্তবর্তী ত্রিপুরায় সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাত এবং এর জেরে বাঁধের মুখ খোলার ঘটনায় বন্যা পরিস্থিতি দেখা দেয় বাংলাদেশে। এবার পার্টিক্স খেলার খবর। টাইব্রেকারে ভারতকে 4-3 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে খেলার 36 মিনিটে আসাদুল মোল্লার গোলে এগিয়ে যায় মারুফুল হকের শিষ্যরা। খেলায় সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ভারত। অবশেষে 75 মিনিটে রিকি মিতি হবাম এনে দেন কাঙ্ক্ষিত গোল। ইনজুরি সময়ে কামাচাই মার্মার লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় বাংলাদেশ। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ভারতের প্রথম শটই ফিরিয়ে দেন মোহাম্মদ আসিফ। এরপর চতুর্থ শট রুখে দিয়ে দলকে ফাইনালে তোলেন এই গোলরক্ষক। শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালের মুখোমুখি হবে লাল সবুজ দলের প্রতিনিধিরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি। ফেনীর আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। চলছে সমন্বিত ত্রাণ কার্যক্রম। নিউ মার্কেট থানার হত্যা মামলায় উত্তরা থেকে গ্রেফতার জাসদ সভাপতি ইনু। সচিবালয়ের সামনে তাণ্ডবের মামলায় 426 আনসার সদস্যকে জেলে পাঠালেন আদালত। পরাজিত শক্তির দোসররাই আন্দোলনের নামে করছে নানা বিশৃঙ্খলা। অভিযোগ বিএনপির। সরকারকে অবিলম্বে রাজনৈতিক সংলাপ শুরুর তাগিদ। কাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হার 9% নির্ধারণ। বাড়বে সব ধরনের সুদের হার। মূল্যস্ফীতি কিছুটা কমবে আশা অর্থনীতিবিদদের। এবং উৎসব আয়োজনে পালিত হচ্ছে জন্মাষ্টমী। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে হিন্দু সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। আল্লাহ হাফেজ।